ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের কষে দেখি থ্রির পার্ট 2 শুরু করছি। এর এর আগে মানে প্রথম পার্টে আমি তোমাদের 9 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দিয়েছি। আজ আমি তোমাদের 10, 11, 12, 13 এই 4টি অঙ্ক সমাধান করে দেখাবো। তোমরা যদি পার্ট 1 দেখে না থাকো, তোমরা পার্ট 2 এর কমেন্ট সেকশনে পার্ট 1 এর লিঙ্ক পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো আজ আমরা বাকি অঙ্কগুলো সমাধান করে নিই। তো দেখো এখানে 10 নম্বর অঙ্কটা কি আছে, বলছে জল জমে বরফ হলে আয়তন 10% বাড়ে। বুঝলে, কিছু পরিমাণ জল ও তা থেকে বরফের আয়তনের অনুপাত কত লিখি। তো দেখো বন্ধুরা, যখন জল জমে বরফ হয়, ধরে নাও এগুলো জল, ঠিক আছে, এই জল জমে যখন বরফ হয়ে যায়, মানে তরলটা যখন কঠিনে পরিণত হয়, ধরে নাও এটা বরফ, তখন জলের যা আয়তন তার থেকে বরফের আয়তন 10% বেশি হয়। বুঝলে, যদি আমি ধরে নেই যে জলের আয়তন 100 ঘন একক হবে, ঠিক আছে, তাহলে বরফের আয়তন এর সাথে 10% বাড়বে, মানে এর সাথে 10 যোগ হবে। 10% মানে হচ্ছে 100-তে 10 বাড়া, তখন বরফের আয়তন কত হবে বন্ধুরা? 110 ঘন একক। কেমন? তো দেখো, তো আমি এখানে লিখতে পারি যে ধরি জলের আয়তন, জলের আয়তন 100 ঘন একক। ঠিক আছে, 100 ঘন একক। তাহলে জলের আয়তন যদি 100 ঘন একক হয়, তাহলে সুতরাং বরফের আয়তন কি হবে? 10% বাড়বে, মানে 10 যোগ হবে। বরফের আয়তন হবে 100 প্লাস 10, মানে 110 ঘন একক। কেমন? এবার কি করতে হবে? এই জলের আয়তন আর বরফের আয়তন অনুপাতে প্রকাশ করতে হবে। তাহলে লিখব যে সুতরাং জলের আয়তন অনুপাত বরফের আয়তন, বরফের আয়তন। ঠিক আছে, তো দেখো জলের আয়তন কত? জলের আয়তন হচ্ছে 100 ঘন একক, আর বরফের আয়তন হচ্ছে 110 ঘন একক। এবার কি করবে? তোমাদের তো অনুপাত আমি শিখিয়েছি, আর পূর্ব পদ থেকে একটা শূন্য, উত্তর পদ থেকে একটা শূন্য বাদ দাও, তাহলে 10 আর 11, একটা করে শূন্য বাদ দেওয়া মানে 10 দিয়ে ভাগ করা, তাই না? এবার এটাকে কিন্তু আর ছোটো করা যাবে না, তাহলে জলের আয়তন আর বরফের আয়তনের অনুপাত পেলাম 10:11। বুঝলে, তো তোমরা যখন জলের আয়তন লিখবে তখন তোমরা কিন্তু অবশ্যই ঘন একক কথাটা লিখবে। বুঝলে, আয়তন আয়তন যখন আমরা কোনো কিছুর আয়তন লিখব তখন অবশ্যই ঘন কথাটা ব্যবহার করব। বুঝলে, যদি লিটারে থাকে তখন তোমরা লিখবে ঘন লিটার। বুঝলে, তো এই হলো তোমাদের 10 নম্বর অঙ্ক। তো 11 নম্বর অঙ্কটা বলেছে আমার বয়স 12 বছর, আমার বাবার বয়স 42 বছর, দুজনের বয়সের অনুপাত কত? খুব সহজ অঙ্ক। তাহলে এখানে লিখে নেই যে আমার বয়স, তো তোমরা কিন্তু একটু লিখবে, ঠিক আছে? আচ্ছা, আমার বয়স 12 বছর, আমার বাবার বয়স কত? আমার বাবার বয়স হচ্ছে 42 বছর। ঠিক আছে, তা লিখবো যে সুতরাং আমার বয়স অনুপাত বাবার বয়স। তাহলে আমার বয়স 12 আর বাবার বয়স 42। তো দেখো একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, 6-এর ঘর নামতা দিয়ে ভাগ যাবে, 6 দুগুণা 12 আর 6 সাতা 42। ঠিক আছে, তাহলে আমার বয়স আর বাবার বয়সের অনুপাত পেলাম 2:7। তো দেখো বন্ধুরা, তোমাদের 45 পেজে 12 নম্বর যে অঙ্কটা আছে, কি বলা আছে? প্রীতমের গল্পের বই ও পড়ার বইয়ের সংখ্যার অনুপাত 2:5। তাহলে লিখবো যে গল্পের বই অনুপাত পড়ার বই।
গল্পের বই আর পড়ার বইয়ের অনুপাত আছে 2:5, ঠিক আছে। প্রীতমের গল্পের বই 4টি, তাহলে লিখব যে প্রীতমের গল্পের বই কয়টি? 4টি, ঠিক আছে। আচ্ছা, প্রীতমের গল্পের বই 4টি হলে পড়ার বই কয়টি? তো দেখো পড়ার বইটা আমি কিভাবে বের করব। তো লিখব যে সুতরাং প্রীতমের পড়ার বই। তো দেখো বন্ধুরা, প্রথমে কি করব, প্রীতমের গল্পের বই লিখে নিলাম, ঠিক আছে। এবার আমি কি বের করব, প্রীতমের পড়ার বই। তো দেখো গল্পের বই আর পড়ার বইয়ের অনুপাতটা লক্ষ্য করো। গল্পের বই এখানে 2 আর পড়ার বই 5, মানে মোট 7 ভাগ। 7 ভাগের মধ্যে 2 ভাগ হচ্ছে গল্পের বই, বুঝলে, আর 5 ভাগ হচ্ছে পড়ার বই। তো প্রীতমের পড়ার বই আমি বের করব। তাহলে কি করব, আমি যেটা বের করব তার যে অনুপাতের সংখ্যাটা সেটা উপরে লিখব 5, আর যেটা দেওয়া আছে তার অনুপাতটা নিচে লিখব। তো তোমরা মনে রাখবে যারটা বের করব, মানে যেটা বের করব, যেমন এখানে পড়ার বই বের করব, তো পড়ার বইয়ের যে অনুপাতের সংখ্যাটা আছে, ঠিক আছে, সেটা উপরে লিখব আর বাকিটা নিচে লিখব, কেমন। তাহলে 2 দুগুণা 4, তাহলে 5 দুগুণা 10টি। তাহলে প্রীতমের পড়ার বই পেলাম আমরা 10টি, ঠিক আছে। 13 নম্বর অঙ্কটা কি আছে, মালা গাঁথার জন্য জবা ও গাঁদা ফুল মিলিয়ে মোট 105টি ফুল তোলা হয়েছে। জবা ও গাঁদা ফুলের সংখ্যার অনুপাত 3:4। কতগুলি জবা ফুল ও কতগুলি গাঁদা ফুল আছে হিসাব করি। প্রথমে এই 105টি ফুলের মধ্যে জবা ফুল কয়টি আর গাঁদা ফুল কয়টি সেটা বের করতে হবে। তারপর বলেছে আর কতগুলি জবা ফুল দিলে 2 রকম ফুলের সংখ্যার অনুপাতটি সমান হবে দেখি। তো দেখো বন্ধুরা, এখানে মোট ফুল কয়টা আছে জবা আর গাঁদা মিলে? মোট ফুল হচ্ছে 105টা, তাই না? আর জবা আর গাঁদা ফুলের অনুপাত হচ্ছে 3:4। তো লিখব জবা ও গাঁদা ফুলের সংখ্যার অনুপাত কি আছে? 3:4, ঠিক আছে। এবার কি করব, জবা আর গাঁদা ফুলের আনুপাতিক ভাগার বের করব। তো লিখব জবা ও গাঁদা ফুলের আনুপাতিক ভাগহার। তো যেহেতু আনুপাতিক ভাগহার আমি জবা ফুল গাঁদা ফুল দুটোরই বের করব, তাই যথাক্রমে কথাটা ব্যবহার করব, কেমন। যখন একসাথে দুটো লিখবে তখন যথাক্রমে কথাটা ব্যবহার করবে। আচ্ছা, তো দেখো জবা ফুলের যে অনুপাতের সংখ্যাটা সেটা উপরে লিখব আর নিচে কি করব, অনুপাতের যে দুটো পদ আছে সেটা যোগ করব। এখানে 4 আর নিচে হবে 3 + 4, মানে 7 ভাগের 3 ভাগ হচ্ছে জবা আর 7 ভাগের 4 ভাগ হচ্ছে তোমার গাঁদা ফুল। এটাই হচ্ছে আনুপাতিক ভাগহার, বুঝলে। এবার 105টা ফুল, মোট ফুল, এই 105টা ফুলের মধ্যে জবা কয়টা আছে আর গাঁদা কয়টা আছে সেটা বের করব। তো লিখব যে সুতরাং জবা ফুলের সংখ্যা। তো দেখো বন্ধুরা, 105টা মোট ফুল আর জবা ফুলের আনুপাতিক ভাগহার হচ্ছে 3/7। 7 ও 7 থাকলো 3 আর 5 35, 5 7 35। তাহলে 3 15 কত হচ্ছে 45টি, ঠিক আছে। এবং গাঁদা ফুলের সংখ্যা, আচ্ছা, মোট 105টা ফুল, গাঁদা ফুলের আনুপাতিক ভাগহার হচ্ছে 4/7। এটা কাটাকাটি করলে 15 হবে, 4 15 60টি, ঠিক আছে। এবার বলছে যে আর কয়টি জবা ফুল দিলে 2 রকম ফুলের সংখ্যার অনুপাত সমান হবে। তো দেখো গাঁদা ফুল 60টা, জবা ফুল 45টা,
তাহলে আমি যদি গাঁদা ফুল আর জবা ফুল সমান করতে চাই, তাহলে জবা ফুল আরও কয়টা লাগবে? 15টা লাগবে। এবার জবা ফুল যখন 15টা হয়ে যাবে, তখন গাঁদা ফুল আর জবা ফুলের সংখ্যাটা হবে তোমার 60। ঠিক আছে, এবার অনুপাতে প্রকাশ করলে কি হবে? 60:60, তাহলে সমান হয়ে যাবে। তো লিখবো যে সুতরাং আরও জবা ফুল লাগবে, আরও জবা ফুল কতগুলো লাগবে? গাঁদা ফুল আছে আছে 60টি, আর জবা ফুল 45টি। তাহলে জবা ফুল কম আছে 15টি। বুঝলে? তাহলে জবা ফুল 45টা, এখানে যদি আমি আবার 15টা দিই তাহলে 60টা হয়ে যাবে। তাহলে যখন এটা 60, জবা ফুল 60 হয়ে যাবে, গাঁদা ফুল যখন 60 হয়ে যাবে, তখন দুজনের অনুপাতটা সমান হয়ে যাবে। বুঝলে? তখন অনুপাত হবে 60:60। আজ আমি তোমাদের কষে দেখি 3-র সমস্ত অঙ্ক সমাধান করে দেখালাম। নেক্সট ভিডিওতে আমি তোমাদের বাকি অঙ্কগুলো সমাধান করে দেখাবো। আমার ক্লাসগুলো ভালো লাগলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি কিন্তু অবশ্যই লাইক করবে।